হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা ডিসকাস করব ত্রিপুরা কেমিক্যাল সোসাইটি আয়োজিত 2024-এর সায়েন্স অ্যাপটিটিউড টেস্ট ক্লাস 8-এর কোশ্চেন। প্রথম প্রশ্ন, ওয়ান অফ দ্য ফলোয়িং গ্যাসেস ডাজ নট কন্ট্রিবিউট ইন প্রডিউসিং অ্যাসিড রেইন। নিচের গ্যাসগুলির মধ্যে একটি অ্যাসিড বৃষ্টিতে কোনো ভূমিকা নেই, সেই গ্যাসটি হলো। রাইট আনসার হচ্ছে কার্বন মনোক্সাইড। বাকি যে তিনটে আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ওদের একটা এফেক্ট আছে অ্যাসিড রেইন তৈরি করতে, কিন্তু কার্বন মনোক্সাইড নেই। সেকেন্ড কোয়েশ্চেন, ইফ এ রক ইজ ব্রট ফ্রম দ্য সারফেস অফ দ্য মুন টু দ্য আর্থ, তাহলে কি হবে? একটা পাথরকে যদি চাঁদ থেকে পৃথিবীতে আনা হয়, তো সেক্ষেত্রে পাথরের মাস যেটা সেটা সেম থাকবে, চেঞ্জ হবে না, কিন্তু ওয়েট চেঞ্জ হয়ে যাবে, কারণ পৃথিবীতে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে যেটা চাঁদে নেই। তো সে কারণে ওয়েট বেড়ে যাবে কিন্তু মাস সেম থাকবে। কোশ্চেন নাম্বার 3, হুইচ ইজ দ্য কারেক্ট অ্যারেঞ্জমেন্ট? এখানে ফ্রিকশনের কিছু সিরিজ দিয়েছে, বলেছে সঠিক ক্রম কোনটি। তো আমরা জানি এখানে রাইট আনসার হবে অপশান সি, স্থিত ঘর্ষণের সব থেকে বেশি, তারপর চল ঘর্ষণ, তারপর আবর্ত ঘর্ষণ। কোশ্চেন 4, দ্য পিচ অফ সাউন্ড চেঞ্জেস উইথ। শব্দের তীক্ষ্ণতা পরিবর্তিত হয় কার সাথে সাথে? তো অপশান এ, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের সাথে। নেক্সট, এ স্ট্রিং ইজ ভাইব্রেটিং অ্যাট 500 হার্জ, হোয়াট ইজ ইটস টাইম পিরিয়ড? একটা তারের কম্পাঙ্ক দিয়ে দিয়েছে 500 হার্জ, পর্যায়কাল কত? তো আমরা জানি পর্যায়কালের সাথে কম্পাঙ্কের যে ফর্মুলাটা আছে, টাইম পিরিয়ড অ্যান্ড ফ্রিকোয়েন্সি, তো টি ইজ ইকুয়াল টু 1/f। তো এখানে যদি আমরা বসাই আমরা আনসার পাবো অপশান এ, 0.002 সেকেন্ড। নেক্সট কোয়েশ্চেন, when we heat water in a paper bowl over a candle, the paper does not catch fire because। বাংলাতে প্রশ্নটা বলল, কাগজে জল রেখে মোমবাতির শিখায় উত্তপ্ত করলে কাগজটিতে আগুন জ্বলে না কেন? তার কারণ হচ্ছে, কাগজে যখন আমরা জল নিয়ে তাকে হিট করি মোমবাতির আলোতে, তখন যে টেম্পারেচারটা, হিটটা, সেটা অ্যাকচুয়ালি ওয়াটার মানে জল সেটাকে টেনে নিচ্ছে, যার ফলে সেই হিটটা পেপারকে পোড়াতে পারছে না। সেজন্য এখানে রাইট আনসার হবে অপশান সি, ডিউ টু দ্য ওয়াটার ইগনিশন টেম্পারেচার অফ পেপার ইজ নট রিচড। জলের জন্য কাগজ তার জ্বলন তাপমাত্রায় পৌঁছাতে পারে না। নেক্সট কোয়েশ্চেন, স্পন্টেনিয়াস কম্বাসশন ক্যান বি সিন ইন। স্বতঃস্ফূর্ত দহন দেখা যায় কার মধ্যে? তো এটা হচ্ছে ফসফরাস, অপশান সি। নর্মাল অবস্থাতে রাখলেই সে এয়ারের সংস্পর্শে এসে তার কম্বাসশন হতে থাকে, স্পন্টেনিয়াস দহন হতে থাকে। 8, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাভ লং চেইন প্রোটিন। নিচের কোনটিতে দীর্ঘ প্রোটিন শৃঙ্খল দেখা যায়? আনসার হচ্ছে সি, সিল্ক বা রেশম। নেক্সট, এ বডি ইজ মুভিং উইথ সার্টেন ভেলোসিটি টুয়ার্ডস রাইট, এ ফোর্স অফ 5 নিউটন ইজ অ্যাপ্লাইড অন ইট টুয়ার্ডস রাইট অ্যান্ড অ্যানাদার ফোর্স অফ 6 নিউটন ইজ অ্যাপ্লাইড অন ইট টুয়ার্ডস লেফট। তাহলে তার কি চেঞ্জ হবে? বলেছে 5 নিউটন অ্যাপ্লাই করেছে ডান দিকে, 6 নিউটন অ্যাপ্লাই করেছে বাঁ দিকে, তাহলে কোন দিকে বেশি হলো? বাঁ দিকে। তাহলে বডিটা কি হবে? বাঁ দিকে ঘুরবে। তো সেটাই বলেছে, স্পিড অফ বডি ইনক্রিজেস টুয়ার্ডস লেফট। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন 10, হুইচ অফ দ্য ফলোয়িং মেটাল ক্যান বি প্রডিউস এ ফ্লেমেবল গ্যাস অন রিয়েক্টিং উইথ বোথ অ্যাসিড অ্যান্ড বেস? নিচের কোনটি অম্ল এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে একটা দাহ্য গ্যাস উৎপন্ন করতে পারে? তো এখানে আনসার হচ্ছে বোথ এ অ্যান্ড বি, অপশান সি। মানে জিঙ্ক অ্যাসিড আর বেস দুটোর সাথে রিয়াকশান করে ফ্লেমেবল গ্যাস উৎপন্ন করতে পারে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, দাহ্য গ্যাস। অ্যালুমিনিয়ামও সেম করতে পারে, সেজন্য অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সোডিয়াম অ্যান্ড ফসফরাস আর স্টোরড আন্ডার। সোডিয়াম এবং ফসফরাসকে সংরক্ষণ করা হয় কিসের মধ্যে? তো সোডিয়ামকে করা হয় কেরোসিনে আর ফসফরাসকে করা হয় জলে। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। কমন প্রিজারভেটিভ ইউজড ইন জ্যাম অ্যান্ড পিকলস ইজ। জ্যাম এবং আচার সংরক্ষণে বহুল ব্যবহৃত সংরক্ষণটি হল? আনসার হচ্ছে সোডিয়াম বেনজোয়েট, অপশান সি। দ্য মেজর কম্পোনেন্ট অফ এলপিজি ইজ। আমাদের যে এলপিজি গ্যাস সেটার প্রধান উপাদান হলো বিউটেন, অপশান ডি। হুইচ অফ দ্য ফলোয়িং সাবস্টেন্স হ্যাজ দ্য লোয়েস্ট ইগনিশন টেম্পারেচার?
নিচের কোন পদার্থের ইগনিশন তাপমাত্রা সবচেয়ে কম, সহজে আগুন ধরে যায়? সেটা হচ্ছে স্পিরিট। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ক্যানট আন্ডারগো ডিসপ্লেসমেন্ট রিয়াকশন? কোনটি প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাতে সক্ষম নয়? তো প্রতিস্থাপন বিক্রিয়া বা ডিসপ্লেসমেন্ট রিয়াকশন বুঝতে হলে আগে জানতে হবে রিঅ্যাক্টিভিটি সিরিজ বা সক্রিয়তা শ্রেণী সম্পর্কে। সক্রিয়তা শ্রেণীতে অনেকগুলো মেটালের একটা অর্ডারে সাজানো থাকে, বেশি সক্রিয় ধাতু আর কম সক্রিয় ধাতু এভাবে। তো এখানে আমরা দেখো এখানে অনেকগুলো মেটাল আছে কিন্তু, আয়রন, জিঙ্ক, সিলভার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কপার। এদেরকে যদি আমি সক্রিয়তা সিরিজ অনুযায়ী সাজাই তাহলে সিরিজটা এরকম হয়, ক্যালসিয়াম সবার থেকে বেশি সক্রিয় আর সিলভার সব থেকে কম সক্রিয়। এখন এই সিরিজের একটা নিয়ম হচ্ছে বেশি সক্রিয় ধাতু কম সক্রিয় ধাতুকে তার লবণ থেকে সরাতে পারে, প্রতিস্থাপন করতে পারে, রিপ্লেস করতে পারে, কিন্তু কম সক্রিয় ধাতু বেশি সক্রিয় ধাতুকে তার লবণ থেকে সরাতে পারে না। এখানে এবার অপশানগুলো যদি চেক করি, প্রথমে বলেছে আয়রন সালফেট, আয়রনের পজিশন এখানে, আয়রনের সল দিয়েছে। কার সাথে রিঅ্যাকশন করেছে? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম আয়রনের থেকে বেশি সক্রিয়, তাহলে বেশি সক্রিয় কম সক্রিয়কে তার লবণ থেকে সরাতে পারবে, তাহলে এই রিঅ্যাকশনটা তো হবে। এখানে আমাকে ক্যান নট বলেছে। আচ্ছা, পরেরটা দেখি জিঙ্ক সালফেট, জিঙ্কের পজিশন এখানে, কার সাথে রিঅ্যাকশন করেছে? আয়রনের সাথে। আয়রনটা জিঙ্কের থেকে কম সক্রিয়, তাহলে এবার এই কম সক্রিয় ধাতুটা জিঙ্ক সালফেট থেকে জিঙ্কে সরাতে পারবে না, তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি। বাকি অপশানগুলো তোমরা করে দেখতে পারো। কোশ্চেন 16, হোয়াট ইজ দ্য কেমিক্যাল সিম্বল ফর গোল্ড? গোল্ডের প্রতীক হচ্ছে AU, অপশান এ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ রিনিউয়েবল সোর্স অফ এনার্জি? অর্থাৎ যাকে পুনর্নবীকরণ করা যায়, পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। তো এখানে আনসার হবে সোলার এনার্জি। ন্যাচারাল যে এনার্জিগুলো সেগুলো সাধারণত এর মধ্যে আসে, সোলার এনার্জি, উইন্ড এনার্জি, এগুলো। নেক্সট কোশ্চেন, হুইচ প্রসেস ইনভলভস দ্য ট্রান্সফার অফ এনার্জি থ্রু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস? ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের মাধ্যমে শক্তি স্থানান্তর কোন প্রক্রিয়ার সাথে জড়িত? এখানে হচ্ছে রেডিয়েশন বা বিকিরণ, অপশান সি। নেক্সট, হুইচ পার্ট অফ সেল কন্টেন্স দ্য জেনেটিক ম্যাটেরিয়াল? কোষের কোন অংশে জেনেটিক উপাদান থাকে? সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে ডিএনএ থাকে, যেটা হচ্ছে মেইন জিনের উপাদান, সো নিউক্লিয়াস হবে রাইট অ্যান্সার। ইন হুইচ পার্ট অফ দ্য হিউম্যান বডি দ্য ব্রেইন ইজ লোকেটেড? ব্রেন কোথায় থাকে? খুলির ভেতরে ব্রেন থাকে, তো এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য হার্ট ইন দ্য হিউম্যান বডি? হৃৎপিণ্ডের প্রাথমিক কাজ কি? রক্ত পাম্প করা, অপশান বি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ কেমিক্যাল চেঞ্জ? রাসায়নিক পরিবর্তনের উদাহরণ কোনটি? অপশান সি, লোহায় মরিচা পড়া বা রাস্টিং আয়রন। হোয়াট টাইপ অফ ওয়েভ ইজ সাউন্ড? কোন ধরনের তরঙ্গকে আমরা শব্দ বলি? আনসার হচ্ছে অপশান বি, অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লংগিটিউডিনাল ওয়েভ। দ্য প্রসেস বাই হুইচ ওয়াটার ভেপার টার্নস ইন্টু লিকুইড ওয়াটার ইজ কল্ড? ভেপার থেকে লিকুইড হয়ে যাচ্ছে কোন প্রসেসে? আনসার হচ্ছে কনডেনসেশন বা ঘনীভবন। হুইচ ফেনোমেনন এক্সপ্লেইনস হোয়াই উই সি লাইটনিং বিফোর উই হিয়ার থান্ডার? বজ্র শোনার আগে বজ্রপাত দেখি কেন? আনসার হচ্ছে অপশান ডি, আলো শব্দের চেয়ে দ্রুত ভ্রমণ করে। লাইট ট্রাভেলস ফাস্টার দেন সাউন্ড। নেক্সট কোশ্চেন, অ্যান এলিমেন্ট X reacts with water to form a solution which turns phenolphthalein indicator pink. The element X is, মানে একটা এলিমেন্ট X নিয়েছে, তার মধ্যে ফিনলফথেলিন দেওয়ার পরে সেটা পিঙ্ক কালার হয়ে গেছে, তাহলে Xটা কি হতে পারে? এখন ফিনলফথেলিন যে সূচকটা সেটা বেসিক সলিউশনকে বা ক্ষারীয় সলিউশনকে পিঙ্ক কালার করে, ঠিক আছে? তো এখন এই চারটে অপশানের মধ্যে কে ক্ষারীয় দ্রবণ তৈরি করে যখন জলের সাথে বিক্রিয়া করে? সোডিয়াম, জলের সাথে করে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, যেটা বেস, সো এখানে অপশান হবে বি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান থার্মোসেটিং পলিমার? থার্মোসেটিং পলিমারের উদাহরণ হচ্ছে অপশান সি। অপশান সি এর মধ্যে কে কে আছে? এ অ্যান্ড ডি। এর মধ্যে কি আছে? মেলানিন, আর ডি এর মধ্যে আছে কে? বেকেলাইট। এ আর ডি এ দুটো হবে এখানে আনসার।
এখানে অপশানগুলো ঠিক মতো নেই, ইংলিশের অপশানটা দেখবে এ অ্যান্ড ডি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি। এখন ইলেকট্রিসিটি তৈরি করতে হলে কোনো একটা সলিউশনের মধ্যে আয়ন থাকতে হবে, ঠিক আছে, মানে সলিউশনের যে উপাদানগুলো সেগুলা ভেঙে আয়ন তৈরি করতে হবে। দেখুন লেমন জুসের মধ্যে অ্যাসিড আছে, অ্যাসিড থেকে আমরা H+ পাই, মানে এটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে। ভিনিগার অ্যাসিডিক অ্যাসিড, ওটার মধ্যে H+ আছে। কস্টিক সোডা, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা বেস, তো ওটার মধ্যে OH- আয়ন আছে। তো এই তিনটের মধ্যে আয়ন আছে, হবে না। বাকি রইল আমাদের সুগার সলিউশন, যেটার মধ্যে কোনো আয়ন নেই, সেটা ভাঙবে না আয়নে, তাহলে সুগার সলিউশন এখানে রাইট আনসার। নেক্সট, ড্রাই পাউডার অফ ওয়ান অফ দ্য ফলোয়িং কেমিক্যাল ক্যান বি রিলিজড ওভার অ্যাজ ফায়ার টু এক্সটিংগুইশ ইট, দিস কেমিক্যাল ইজ। নিম্নলিখিত রাসায়নিকগুলোর মধ্যে একটির শুকনা গুঁড়া আগুনের উপর ছড়িয়ে দিলে আগুন নিভিয়ে ফেলা যায়, সেটা কি? সেটা হচ্ছে আমাদের বেকিং সোডা, NaHCO3। কারণ এটা যদি আগুনের মধ্যে ছড়িয়ে দাও, হিট পেলে বেকিং সোডা ভেঙে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, আর কার্বন ডাইঅক্সাইড কী করবে? আগুন নেভাতে সাহায্য করে। নেক্সট, হোয়াট টাইপ অফ লেন্স ইজ ইউজড ইন ম্যাগনিফাইং গ্লাস। ম্যাগনিফাইং গ্লাসে কোন লেন্স ব্যবহার করা হয়? আনসার হচ্ছে কনভেক্স লেন্স বা উত্তল লেন্স। তো এই হচ্ছে আমাদের 30টা MCQ। এবার গ্রুপ বিতে 10টা কোশ্চেন আছে 2 মার্কের করে, আমি জাস্ট অল্প অল্প ডিসকাস করে দিচ্ছি এখানে। তোমরা না বুঝলে আমাকে কমেন্ট করে জানিও, তারপর আমি ডিটেলসে ভিডিও করব। ফার্স্ট কোশ্চেন বলছে, এ ম্যান স্ট্যান্ডস 10 মিটার ইন ফ্রন্ট অফ এ লার্জ মিরর, হাউ ফার মাস্ট হি ওয়াক সাচ দ্যাট হি ইজ 5 মিটার অ্যাওয়ে ফ্রম হিজ ইমেজ। তো এখানে বলেছে একটা মিরর নিলাম, মিররের 10 মিটার দূরে একটা মানুষ দাঁড়ানো আছে, তাহলে ইমেজটাও ঠিক 10 মিটার দূরেই ভিতরের দিকে পড়বে, দুটো ডিস্টেন্স সেম হবে। আচ্ছা, এবার বলেছে সে এমনভাবে এগিয়ে এসছে সামনের দিকে যে দেখা গেল সে যদি এদিক দিয়ে এগিয়ে আসে তাহলে ইমেজটাও এদিক দিয়ে এগিয়ে আসবে, ঠিক আছে। মনে করলাম সে x মিটার সে দাঁড়ালো, x মিটার দূরে, x মিটার দূরে যখন সে সরে গেল, তারপরে তার ডিস্টেন্সটা, ইমেজের ডিস্টেন্সটা হলো 5 মিটার অ্যাওয়ে। আগে ছিল 10 মিটার, এখন হলো 5 মিটার। আচ্ছা, এবার মানুষটা এখানে দাঁড়ানো, মানুষ থেকে তার ইমেজের ডিস্টেন্সটা কত হবে? প্রথমে তো 10 মিটার দূরে দাঁড়িয়েছিল, তাহলে এদিকেও 10, তাহলে বস্তু থেকে তার ইমেজের ডিস্টেন্সটা কত হলো? 10 + 10 20। আচ্ছা, মনে করলাম সে এখান থেকে x মিটার একটু নড়ে দাঁড়ালো, তাহলে ইমেজটাও x মিটার নড়ে দাঁড়াবে, তাহলে এদিকেও x এদিকেও x, কত হলো? 2x হলো। আচ্ছা, এবার 20 থেকে যদি আমি 2x মাইনাস করে দিই, আমাকে কি বলেছে? এমনভাবে হাউ ফার মাস্ট হি ওয়াক সাচ দ্যাট হি ইজ 5 মিটার অ্যাওয়ে ফ্রম হিজ ইমেজ, মানে সে এমনভাবে আগালো, দেখা গেল যে তার থেকে তার ইমেজের ডিস্টেন্সটা তখন কত হচ্ছে? 5 হচ্ছে। তো ইকুয়াল টু আমি 5 দিলাম, তো এখান থেকে ক্যালকুলেশন করে তোমার বের হবে x = 7.5। এটা তোমরা ডিটেলসে খাতায় করবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, রোহিত টুক উইথ হিম সাম নাইলন রোপস হোয়েন হি ওয়াজ গোয়িং ফর রক ক্লাইম্বিং, ক্যান ইউ টেল হোয়াই হি সিলেক্টেড নাইলন রোপস ইনস্টেড অফ রোপস মেড অফ কটন অর জুস। এবার দেখো, নাইলনের রোপ নিয়েছে ক্লাইম্ব করার সময়, স্বাভাবিক, কারণ নাইলনের রোপটা কি হয়? স্ট্রঙ্গার হয়, ডিউরেবল হয়, ইলাস্টিক হয়, রেজিস্ট্যান্ট টু ওয়াটার হয়, সহজে ছিঁড়ে যায় না, তো এই কারণে নাইলন রোপ নিতে হবে ক্লাইম্বিংয়ে। নেক্সট, রাম স্টোর্ড কপার সালফেট সলিউশন ইন এ কন্টেইনার মেড অফ আয়রন, হি অবজার্ভড সার্টেন চেঞ্জেস আফটার ফিউ আওয়ার্স, ক্যান ইউ টেল হোয়াট চেঞ্জেস ডিড হি অবজার্ভ অ্যান্ড এক্সপ্লেন। লোহার তৈরি একটা পাত্রে কপার সালফেট নিল, এখন লোহা কি আয়রন? আচ্ছা, এবার কপার সালফেটের কালার আমরা জানি ওটা গ্রিন হয়, যখন সেটা লোহার পাত্রে নেবে আয়রনটা কপার সালফেট থেকে কপারকে রিপ্লেস করে দেবে। একটু আগে আমরা রিঅ্যাক্টিভিটি সিরিজ পড়েছিলাম, আয়রনের রিঅ্যাক্টিভিটি কপার থেকে বেশি, তো রিপ্লেস করে দিয়ে সে তৈরি করবে, কপার সালফেটের কালার ব্লু হয়। তো আয়রন যখন রিপ্লেস করে দেবে সে তৈরি করবে FeSO4, ঠিক আছে। তাহলে ব্লু কালার থেকে সেটা হয়ে গেছে গ্রিন কালার, হালকা সবুজ, লাইট গ্রিন, তো ব্লু থেকে হয়ে যায় গ্রিন কালার, এই পরিবর্তনটা এখানে দেখা যায়। নেক্সট কোশ্চেন, 60 kg of fuel was completely burned for an experiment.
দ্য অ্যামাউন্ট অফ হিট এনার্জি ওয়াজ ফাউন্ড টু বি, এখানে দিল এত কিলোজুল। ক্যালকুলেট দ্য ক্যালোরিফিক ভ্যালু অফ দ্য ফুয়েল, তোমাকে দিয়ে দিয়েছে কত কেজি ফুয়েলের মাস, তারপর কতটুকু এনার্জি তৈরি হয়েছে সেটাও দিয়েছে। ক্যালোরিফিক ভ্যালু বের করার সূত্র হচ্ছে যেটা হিট এনার্জি তোমার তৈরি হয়েছে সেটাকে তুমি মাস দিয়ে ডিভাইড করবে, হিট এনার্জি ডিভাইডেড বাই মাস। তাহলে 1,80,000 কিলো জুলকে তুমি 60 দিয়ে ডিভাইড করবে, যেটা বেরোবে সেটাই আনসার। নেক্সট, এ রকেট হ্যাজ বিন ফায়ার্ড আপওয়ার্ডস টু লঞ্চ এ স্যাটেলাইট ইন ইটস অরবিট। নেম দ্য টু ফোর্সেস অ্যাক্টিং অন দ্য রকেট ইমিডিয়েটলি আফটার লিভিং দ্য লঞ্চিং প্যাড। তো একটা রকেট যখন উঠে গেল উপরের দিকে তখন তার মধ্যে দুইটা ফোর্স কাজ করে, সেগুলো কী কী? প্রথম হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে, মাধ্যাকর্ষণ শক্তি, পৃথিবী নিচের দিকে টানবে রকেটকে, এটা একটা ফোর্স। আরেকটা হচ্ছে থার্স্ট ফোর্স, যেটা আপওয়ার্ডে যেতে, উপরের দিকে উঠতে রকেটকে সাহায্য করছে। এ দুটো ফোর্স কাজ করে। নেক্সট হচ্ছে অ্যাশ প্রডিউসড বাই বার্নিং ম্যাগনেসিয়াম রিবন ইজ ডিজলভড ইন ওয়াটার। হোয়াট চেঞ্জ উইল ইট ব্রিং ইন লিটমাস পেপার? ম্যাগনেসিয়ামের ফিতার দহনে উৎপন্ন ছাইকে জলে দ্রবীভূত করলে প্রস্তুত দ্রবণটি লিটমাস কাগজে কী পরিবর্তন ঘটাবে? এবার দেখো, ম্যাগনেসিয়াম ফিতাকে যখন আমরা দহন করলাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। এবার ম্যাগনেসিয়াম অক্সাইড যখন ওয়াটারের মধ্যে ডিজলভ করব, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। এখন হাইড্রোক্সাইড আসা মানে কি, সেটা বেসিক বা ক্ষারীয় দ্রবণ হয়ে যায়। এবার ক্ষারীয় দ্রবণ লাল লিটমাসকে কী করে, নীল করে। ব্যাস, এটাই তোমাকে এখানে লিখতে হবে। নেক্সট, এ পেন্ডুলাম oscillates 40 times in 4 seconds. Find its time period and frequency. একটা পেন্ডুলাম 4 সেকেন্ডে 40 বার দোলা দেয়, তাহলে তার ফ্রিকোয়েন্সি কী হবে? 40/4, 10 হার্টজ। তারপরে তার সময়কাল, টাইম পিরিয়ড বলেছে, তো t = 1/f করে এভাবে ক্যালকুলেশন করে ফেলবে। সোজাই দিয়েছে, ছোট ছোট অঙ্ক। তারপরে নেক্সট কোয়েশ্চেন, when a balloon rubbed with piece of silk cloth is bring near to a thin stream of tap water, the water bends towards the balloon. Why this happens? আচ্ছা দেখো, একটা বেলুন যখন সিল্ক ক্লথের সঙ্গে ঘষা হলো, তাহলে তার মধ্যে, বেলুনের মধ্যে একটা চার্জ তৈরি হয়, ঠিক আছে, এবং এই চার্জটা সাধারণত নেগেটিভ চার্জই তৈরি হয়। আচ্ছা, এবার এই চার্জযুক্ত বেলুনটাকে যখন আমি ওয়াটারের কাছে আনি, ওয়াটারের মধ্যে তখন কোনো চার্জ ছিল না, সেটা নিউট্রাল ছিল। এই চার্জযুক্ত বেলুনটা যখন আমি নিউট্রাল ওয়াটারের কাছে আনি, তখন একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করে, যে কারণে আমাদের যে জলের ধারাটা সেটা বেলুনের দিকে বেঁকে যায়। এই কথাটাই এখানে লিখতে হবে। নেক্সট, হোয়াই দ্য টিপ অফ আয়রন নেলস আর মেড শার্প? প্যারেকের আগা সূচালো করা হয় কেন? তো এটা করা হয় যাতে প্রেশার বেশি করে তৈরি করা যায়, তাহলে প্যারেকটা ভালোভাবে কাঠ বা কোনো বস্তুতে সহজে ঢুকে যেতে পারবে। একটা ফর্মুলা আছে, প্রেশার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। এবার দেখো, তোমার আয়রন নেলসের যে টিপ, অগ্রভাগটা, সেটার এরিয়া যদি কম হয়, সূচালো হলে কম হবে এরিয়া, তো এরিয়া কম হলে কি হবে? ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, ডিনোমিনেটারে এরিয়া আছে, এরিয়া কম, তাহলে কি হবে? প্রেশার বেশি হবে। তো প্রেশার বেশি হলে কি হবে? সে সহজেই ঢুকে যেতে পারবে কাঠ বা অন্য কোনো বস্তুতে। এই কথাটা এখানে লিখতে হবে। লাস্ট, কোল বার্নস উইদাউট ফ্লেম হোয়ারাস ক্যান্ডেল বার্নস উইথ ফ্লেম, এক্সপ্লেন ওয়াই। কয়লা শিখাহীনভাবে জ্বলে কিন্তু মোমবাতি শিখাসহ জ্বলে কেন? তার কারণ হচ্ছে, কোল যেটা, কয়লা, সেটা সলিড, তো সলিডের মধ্যে তো কোনো জলীয় কিছু নেই, নো ভ্যাপার, তো ভ্যাপার নেই মানে নো ফ্লেম, শিখাহীনভাবে জ্বলে। কিন্তু মোমবাতির মধ্যে কি হচ্ছে? ভ্যাপার তৈরি হয়। হ্যাঁ, মোমবাতি যখন গলে সেটা লিকুইড হয়, তো লিকুইড থেকে ভ্যাপার হয়, তো ভ্যাপার হচ্ছে মানে কি, সেটা ফ্লেম তৈরি করবে। এই কথাটা এখানে লিখতে হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।